খুলনা ও যশোরে আজ তারেক রহমানের নির্বাচনী জনসভা। সকাল থেকে বিপুল জনসমাগম। উন্নয়নে বিএনপি চেয়ারম্যানের কাছে থেকে ভোটাররা চান প্রতিশ্রুতি। আশা করি মহেশখালীতে জামায়াত আমিরের অপেক্ষায় নেতাকর্মী সমর্থকদের অপেক্ষা। চট্টগ্রাম কক্সবাজারে শফিকুর রহমানের আজ 5টি জনসভা। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 2 মামলার রায় আজ। প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির অভিযোগ। পলাতক 21 আসামি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আজ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 2 জেলা খুলনা ও যশোরে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুলনার পর যশোরের বিরামপুর স্কুল মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সেখানে যশোর ছাড়া পার্শ্ববর্তী 7 জেলার বিএনপি নেতাকর্মীরাও যোগ দিবেন। এরই মধ্যে খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক কর্মী সমর্থক। তারেক রহমানের আগমন ঘিরে সবার মাঝেই উচ্ছ্বাস উদ্দীপনা। প্রায় 15 লাখ মানুষের সমাগম হবে প্রত্যাশা আয়োজকদের। বেলা 12টা নাগাদ জনসভায় বিএনপি চেয়ারম্যানের বক্তব্য রাখার কথা। বৃহত্তর খুলনা জেলার 14 জন বিএনপি মনোনীত প্রার্থীকে পরিচয় করিয়ে দিবেন তারেক রহমান। দুপুরে হেলিকপ্টারে যশোরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। প্রায় 2 দশক পর যশোর যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভায় তিনি যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া এই 7 জেলার বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন। জনসভায় যোগ দিতে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্কুল মাঠে এসে হাজির হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। আমাদের মিল কারখানা এগুলো সব বন্ধ অচল হয়ে আছে। তিনি আশা করি তিনি আমাদের প্রতিশ্রুতি দেবেন এই অঞ্চলের মিল কারখানা যাতে আমরা চালু করতে পারি। আমাদের বেড়িবাঁধগুলো মজবুতির দরকার, রোডঘাটও মজবুতির দরকার, স্কুল কলেজ হাসপাতাল এগুলো মানে সংস্কার করার দরকার। এই 22 বছর পর তারেক রহমান সাহেব এই খুলনার মাটিতে পা রাখছেন দেখে যে মানুষ যে ঈদের যে আনন্দ তার থেকেও বেশি আনন্দিত। খুলনার খালিশপুর প্রভাতী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। প্রবীর, যেহেতু দীর্ঘ 2 দশক পর তারেক রহমান সেখানে যাচ্ছেন, তো তাকে ঘিরে নিশ্চয়ই নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছেন, জানাবেন আমাদের সেই বিষয়ে। মার্ফি 2004 সালের 7 জুলাই বর্তমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি খুলনায় এসেছেন। তৃণমূল বিএনপিকে শক্তিশালী করার একটি প্রোগ্রামে তিনি যোগ দিয়েছিলেন। এরপর কেটে গেছে 22 বছর। তারপরেও তিনি যেহেতু এতদিন পর এই অঞ্চলে তিনি পা রাখছেন, সে কারণেই এই অঞ্চলের মানুষের উৎসাহ উদ্দীপনা অনেক বেশি। সকাল থেকে আমরা দেখেছি প্রভাতী স্কুলের এই মাঠটি জনসমাগমে পরিণত হয়েছে। ইতিমধ্যে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার যে সমস্ত নেতাকর্মী সমর্থকরা রয়েছে বিএনপি, তারা দলে দলে খণ্ড খণ্ড মিছিল করে কিন্তু এই মাঠে প্রবেশ করেছেন। এবং ইতিমধ্যে মঞ্চ, স্থানীয় যে সমস্ত সংসদ সদস্য প্রার্থী রয়েছে এবং যারা নেতাকর্মীরা রয়েছে, তারা ইতিমধ্যে কিন্তু মঞ্চে উঠতে শুরু করেছেন। আমাদেরকে জানিয়েছে 12টা নাগাদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে উঠবেন এবং তিনি প্রধান অতিথির বক্তৃতা দেবেন। বক্তৃতাকালে তিনি ধানের শীষে যেমন ভোট চাইবেন, একই সাথে এই অঞ্চলের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিবেন বলে তিনি প্রত্যাশা করছেন। এই অঞ্চলের মানুষ মনে করে খালিশপুর অঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত এবং একের পর এক পাটকল সহ বিভিন্ন কলকারখানা বন্ধ হওয়ার পরে এই অঞ্চলের মানুষ মানবেতর জীবনযাপন করছে। তিনি সেই পাটকল চালুর বিষয় এবং নতুন নতুন মিল কলকারখানা তৈরি করে মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে বলে অঞ্চলের মানুষ মনে করে।
এছাড়া প্রাকৃতিক দুর্যোগ কবলিত দক্ষিণ পশ্চিম অঞ্চল প্রাকৃতিক দুর্যোগ রোধ করবে এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতেও তিনি নানান পদক্ষেপ নেবেন বলে মনে করেন। স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন, নারী উন্নয়ন এবং যারা বেকার রয়েছে তাদের কর্মসংস্থান, একই সাথে যুবকদের নানাভাবে কর্মসংস্থানের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের উন্নয়নের বার্তা দেবেন বলে। প্রবীর, আপনাকে ধন্যবাদ। দুপুরে যশোরে নির্বাচনী জনসভায় যোগ দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই প্রস্তুতির খবর আমরা জানবো আমাদের আরেক সহকর্মী আরিফিন শাকিলের কাছ থেকে। আরিফিন, দুপুরে যেহেতু তিনি যশোরে যাচ্ছেন, তার সেখানকে যাওয়া ঘিরে সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন, লোক সমাগম কেমন দেখছেন, এই এলাকায় মানুষের তারেক রহমানের কাছে প্রত্যাশাগুলো বাকি? ধন্যবাদ মারফি। উনি 11টা নাগাদ মূলত খুলনার উদ্দেশ্যে রওনা হবেন এবং এরপর দুপুর 2টা নাগাদ মূলত এই যশোরে আসবেন এবং সেই সঙ্গে যশোরের যে মাঠ সেই মাঠে কিন্তু এরই মধ্যে নেতাকর্মীদের অবস্থান রয়েছে এবং তারা এসে কিন্তু হাজির হয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক। একটু জানতে চাই, আপনি যশোরের মানুষ, তারেক রহমান আসছেন, তার কাছে যশোরের মানুষ হিসেবে তার কাছে প্রত্যাশা আসলে কি থাকবে? আমরা প্রথম কথা অসম্ভব উদ্বেলিত, আমরা অসম্ভব আনন্দিত যে উনি আসছেন। উনি যে আসছেন আমরা এতেই ধন্য। উনি যে যশোরের মাটিতে আসছেন আমরা গর্বিত, কারণ উনি এত ব্যস্ত শিডিউলের মধ্যে ওনার এই অসুস্থ শরীরে আসছেন, আমরা এতেই খুশি। আমরা মনে করি যে অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যশোরের উন্নয়নে যেভাবে একেবারে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন, প্রিয় নেতা তারেক রহমান যদি সরকার গঠনের সুযোগ পান, রাষ্ট্র পরিচালনার সুযোগ পান, আমাদের বলতে হবে না, ইনশাল্লাহ তিনি অকুণ্ঠভাবে আগামীতে সমর্থন দেবেন। আমাদের নতুন করে তার কাছে আলাদাভাবে চাওয়ার প্রয়োজন হবে না, উনি আমাদের প্রয়োজন জানেন আমি বলে বিশ্বাস করি। 7 জেলার এখানকার নেতাকর্মীরা থাকবেন। আমরা 7 জেলার যে চাহিদা সমস্যাগুলো আমরা ওনাকে জানিয়েছি, আমরা লিখিতভাবে তাকে জানাবো। কথা বলছি না অনিন্দ ইসলাম অমিত, মূলত তিনি খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং সেই সঙ্গে তিনি বলছেন যে এখানকার নানান সুবিধা অসুবিধার কথা। এই বাইরে যদি বলি, এর মধ্যে কিন্তু যদি আমার সহকর্মীদের পুরো জায়গায়, অর্থাৎ যেই সমাবেশ, সেই সমাবেশের পুরো জায়গায় কিন্তু এর মধ্যে নেতাকর্মীদের ভিড় শুরু হয়েছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সময় বাড়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু ভিড় করছেন এবং তারা এই বিরামপুর এই যে স্কুল মাঠ, সেই স্কুল মাঠে এসে তারা স্লোগান দিচ্ছেন, ধানের শীষের পক্ষে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে এই অঞ্চল বরাবরই বিএনপির জন্য সক্রিয় একটি ঘাঁটি ছিল, সেটি এখন অক্ষুণ্ণ রয়েছে। যদি নানান ধরনের কথা সামাজিক মাধ্যমে আসেন, তারপর তারা বিশ্বাস করেন 12 তারিখ নির্বাচন, সেই নির্বাচনী যুদ্ধে এই অঞ্চলের মানুষ তারা দীর্ঘদিন যে মার্কায় ভোট দিয়েছেন, তারা সেই মার্কায় ভোট দিবেন এবং বিএনপিকে বিপুল ভোটে জয়লাভ করবেন এবং সেই সঙ্গে এই যশোর কেন্দ্রিক এই অঞ্চলের উন্নয়নের জন্য যা যা করা দরকার, তারেক রহমান অর্থাৎ বিএনপির ক্ষমতা এলে যেন সেই উন্নয়ন করা হয়, সেই দাবি তারা তুলছেন। 2টা নাগাদ তারেক রহমান এখানে এসে পৌঁছানোর কথা রয়েছে। খুলনা থেকে তিনি হেলিকপ্টারে করে এখানে আসবেন, এসে এখানে সমাবেশে বক্তব্য রাখবেন এবং এরপর তিনি ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টারে রওনা দিবেন। এরপর মারফিক আর একটি বিভাগীয় সমাবেশ বাকি রয়েছে তারেক রহমান, যেটি 4 তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি বরিশালে এবং বরিশাল ফরিদপুরের সেই সমাবেশের মাধ্যমে কিন্তু ঢাকার বাইরে তারেক। আরিফিন, আমরা শুনছিলাম আপনার কথা, আমরা পরবর্তীতে আরো আপডেট আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। প্রচারণার অংশ হিসেবে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আজ চট্টগ্রাম ও কক্সবাজারের 5টি স্থানে জনসভা করবেন। প্রথমেই বেলা 12টা নাগাদ কক্সবাজারের মহেশখালীর জনসভায় তার বক্তব্য রাখার কথা। এরপর শহরের বাহারছড়াস্থ মুক্তিযোদ্ধা মাঠে 11 দলীয় ঐক্যের জনসভায় যোগ দিবেন জামায়াত আমির। পরে লোহাগড়ায় পদুয়ায় জনসমাবেশে যোগ দিবেন জামায়াতে আমির। বিকেলে চট্টগ্রামের মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠ ও সীতাকুণ্ডে প্রধান অতিথি হিসেবে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরই মধ্যে আয়োজন সফল করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমাবেশগুলোয় দুর্নীতিমুক্ত দেশ করা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতের পরিকল্পনা তুলে ধরবেন ডাক্তার শফিকুর রহমান। জামায়াত আমিরের জনসভার খবর আমরা জানবো। মহেশখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শামীম রেজা, আমরা যাচ্ছি তার কাছে। শামীম, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? জামায়াতের আমিরের কাছে তাদের প্রত্যাশাগুলো কি জানতে চাই।
হ্যাঁ মারফি, মহেশখালী বড় বাজার প্রাইমারি স্কুল মাঠ আসলে 11টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, যেহেতু মহেশখালীতে এই প্রথম জামাতের কোনো আমির আসছেন এবং তার আসা উপলক্ষে পুরো এলাকা জুড়েই আসলে উৎসব বিরাজ করছে নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে। এর বাইরেও আসলে এখানকার নেতাকর্মীরা দাবি করছেন যে এটা জামাতের ঘাঁটি হিসেবেই তারা দাবি করছেন, যেহেতু 2008 সালের নির্বাচনে এখান থেকে জামাতের প্রার্থী নির্বাচিত হয়েছিলেন এবং তারপর থেকে যেহেতু তারা আর কোনো নির্বাচনে অংশ নেয়নি, সব কিছু মিলিয়ে আর আসলে তারা এটাকে তাদের ঘাঁটি হিসাবেই দাবি করছেন। এবং যেহেতু দীর্ঘ 16 বছর পর একটা উৎসবমুখর নির্বাচন হতে যাচ্ছে এবং সেই নির্বাচনে দেশের সব দলই অংশ নিচ্ছে, সুতরাং সেই নির্বাচনটাকে তারা উৎসবমুখরই বলছেন এবং এখন পর্যন্ত সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু মিলিয়েই তারা সন্তুষ্টি প্রকাশ করছেন এবং বলছেন আগামী 12 তারিখ পর্যন্ত যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এমনই থাকে এবং সরকার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষ অবস্থানের থেকেই নির্বাচন পরিচালনা করার দাবি করছেন, আহ্বান জানাচ্ছেন নেতাকর্মীরা। ইতিমধ্যে স্থানীয় নেতাকর্মীরা আসলে বক্তব্য রেখেছেন। এছাড়াও জামাত আমির আসলে মহেশখালী থেকে কক্সবাজার, লোহাগড়া, সীতাকুণ্ড, চট্টগ্রাম এর জনসমাবেশে অংশ নেবেন। তবে এখানকার সর্বশেষ যে অবস্থা আসলে দেখছেন যে জামাত আমির হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই জনসভাস্থলে আসবেন, এমনটাই আমরা জানতে পেরেছি এবং তার আগমন উপলক্ষে এবং আসন্ন নির্বাচন উপলক্ষে মহেশখালীর জনসাধারণের মধ্যে যে উৎসব বিরাজ করছে সেটা এই জনসভাস্থল দেখেই বুঝতে পারছেন। মারফি, শামীম, আমরা দেখছিলাম জনসভায় বেশ জনসমাস্থলের মানুষের ভিড় দেখা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। ঠাকুরগাঁয়ের নিজ নির্বাচনী এলাকায় পথসভায় বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। এই জনগণের আশার আকাঙ্ক্ষার কারণে আগামী এই মাসের এই 12 তারিখে ভোট হবে, নির্বাচন হবে, তাই না? আপনারা একটু কথা বললে আমার পক্ষে কথা বলতে সুবিধা হয়, তাই কিনা বলেন দেখি? আপনারা যে রেসপন্ড না করে তারা মনে হবে যে আমি বোধহয় কথা বোঝাতে পারতেছি না আপনাদেরকে, বুঝছেন? এটা সুযোগ থেকে আসছে নাকি? সুযোগটা দিবা হবে নাকি? না তো চলে যাবে, আমরা ঠিক মতো কাম করে পারি মধ্যে পারুকে আমাদের উন্নয়ন হবে না, আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ার সুযোগ হবে না, আমাদের ভবিষ্যৎটা অন্ধকার। সেই কারণে এই নির্বাচন থেকে আমরা অনেক গুরুত্ব দিচ্ছি। আমরা এই নির্বাচনে একটা, আপনি দেখেছেন যে সবাই জানেন যে নির্বাচন আমরা বেশিরভাগ সময় যেটা করি আওয়ামী লীগ বিএনপি, তাই না? এইবার নৌকা আর ধারের শীষ, তাই তো? এইবার নৌকাটা নাই। আপনারা সবাই জানেন আন্দোলনের কারণে নৌকার যে প্রধান নেতৃত্বের দেশ চলে গেছেন এবং সরকার নৌকা আওয়ামী লীগকে এবার ইলেকশন করতে দিচ্ছে না। আমরা মনে করি এখন আমাদের রাজনৈতিক দলগুলো যারা আছি আমরা নিজেদের মধ্যে একটা নির্বাচনের একটা সুন্দর পরিবেশ তৈরি করে আমরা নির্বাচন করতে চাই, তাই না? এখন আপনাদেরকে যেটা বুঝতে হবে যে আমরা 1971 সালে আমরা কিন্তু একটা যুদ্ধ করছিলাম। আছে তোমার দ্বৈত নাগরিকত্ব এবং তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন একই আসনের এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম। সোমবার সকালে নাহিদ নিজে হাইকোর্টে হাজির হয়ে রিট দায়ের করেন। রিটে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থীর প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে। নাহিদের আইনজীবী জহুরুল ইসলাম মুসা জানান, বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের ভানুয়াতুর নাগরিকত্বের বিষয়টি নানা গণমাধ্যমে প্রকাশ্যে এসেছে, কিন্তু হলফনামায় তা উল্লেখ করেননি। দ্বৈত নাগরিকত্বের পাশাপাশি তথ্য গোপনের অভিযোগ আনা হয় রিটে। আগামী মঙ্গলবারই এ বিষয়ে শুনানি হতে পারে বলে প্রত্যাশা নাহিদের আইনজীবীর। এম এ কাইয়ুম তিনি তার হলফনামায় তিনি ভানুয়াতু নামে একটি দেশের নাগরিক সেই তথ্যটি তিনি গোপন করেছেন, যেটা পরে ডিসক্লোজ হয়েছে। যারা দ্বৈত নাগরিক, যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, আনুগত্য গ্রহণ করেছেন, তারা সংসদ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার
অনুপযুক্ত। এই দুইটি বিষয়কে সামনে রেখে জনাব নাহিদ ইসলাম আজকে একটি রিট মামলা দায়ের করেছেন, যেটি অতি শীঘ্রই উপযুক্ত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে। রাজধানীর পূর্বাঞ্চলে রাজুকের প্লট দুর্নীতি পৃথক দুই মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও তার 3 সন্তান টিউলিপ সিদ্দিক, রাদওয়ান, মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ 22 জনের বিরুদ্ধে রায় ঘোষণা হবে আজ। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করবেন। শেখ হাসিনা পরিবারের সদস্য ছাড়াও আসামি রাজুক, গণপূর্ত মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তারা। অভিযুক্তদের মধ্যে 21 জন পলাতক। শেখ হাসিনা তার প্রধানমন্ত্রীর ক্ষমতা কাজে লাগিয়ে জালিয়াতির মাধ্যমে রাজুকে নতুন শহর প্রকল্পের একাধিক প্লট বরাদ্দ দেন। পরে সেগুলো দেন বোন শেখ রেহানার সন্তানদের মাঝে। এতে রাজুকের বিধিনিষেধ দমন করা হয়। এর মধ্যে প্লট দুর্নীতি 4 মামলায় শেখ হাসিনার 26 বছরের কারাদণ্ড হয়েছে। আজকের 2 মামলাতেও সর্বোচ্চ শাস্তি হবে আশা দুদক আইনজীবীদের। বিশেষ জজ আদালতে রয়েছেন আমাদের সহকর্মী রাব্বি হোসেন, আমরা তার কাছ থেকে জানবো এই বিষয়ে খুঁটিনাটি। রাব্বি, কখন রায় ঘোষণা হতে পারে, মামলা দুটি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। মারফি 12টার সময়ে রায় ঘোষণার যে কার্যক্রম সেটি শুরু হবে। আমি এই মামলাটি সম্পর্কে বলতে চাই যে এই মামলাটি গত বছরের জানুয়ারিতে করা হয়েছিল। সেখানে শেখ পরিবারের সদস্য সহ শেখ হাসিনা এবং শেখ রেহানার 3 সন্তানের বিরুদ্ধে মূলত এই মামলাটি। এখানে মূল যে অভিযোগটি আনা হয়েছে যে রাজুকের পূর্বাঞ্চলের যে কূটনৈতিক প্লট রয়েছে সেখানে তারা ক্ষমতার অপব্যবহার করে তারা প্লট নিয়েছেন, একাধিক প্লট নিয়েছেন। সেখানে অভিযোগ আনা হয়েছে যে রাজুকের যে আইন রয়েছে যে আবেদন করতে হয় প্লটের জন্য, সে আবেদনও তারা করেনি এবং সময় শেষ হওয়ার আগে বরাদ্দ পাওয়ার পরে তারা একটি আবেদন দিয়েছিল। সেখানেও হলফনামাতে তারা বিভিন্ন তথ্য লুকিয়েছেন, জালিয়াতি করেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে যে রাজধানীতে ঢাকায় তাদের রাজুকের বরাদ্দকৃত পূর্বে কখনোই তারা প্লট ছিল না, সেই বিষয়টি তারা বলেছেন। কিন্তু রাজুক বলছে যে তাদের যে ধানমন্ডিতে সুদাস সদন রয়েছে সেখানে শেখ হাসিনার পরিবারের নামে প্লট রয়েছে, যার কারণে দ্বিতীয়বার আবেদন করার সুযোগ না থাকা সত্ত্বেও তার পরিবার এই জালিয়াতির মাধ্যমে রাজুকের একাধিক প্লট নিয়েছেন, এই অভিযোগটি আনা হয়েছে। এর আগে এই 6টি মামলার মধ্য থেকে 4টি মামলার রায় ঘোষণা হয়েছিল। সেখানে শেখ হাসিনাকে 4 মামলায় 26 বছরের কারাদণ্ড এবং টিউলিপকেও 2 বছরের কারাদণ্ড সহ সেখানে সজীব জয়কেও কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে আজকে যেহেতু বাকি 2 মামলার রায় ঘোষণা হবে, সেখানে মোট 22 জন আসামি রয়েছেন। তাদের ভাগ্যে আসলে কি থাকছে সেটি রায় ঘোষণার পরে আসলে জানা যাবে। রাবি, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাজধানীর প্রচার প্রচারণার খবর আপনাদের জানাবো। আমাদের সহকর্মী তানভীর সিদ্দিক টিপু আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তিনি আছেন মিরপুরের পল্লবী এলাকায়, আমরা যাচ্ছি তার কাছে। টিপু, প্রার্থীদের প্রচার গণসংযোগ কেমন দেখছেন, ভোটাররা কি বলছেন এই বিষয়ে? আমরা এই মুহূর্তে আছি ঢাকা 16 আসনে মিরপুর পল্লবী এলাকাতে এবং এখানে কালশি রোডের 2 পাশে কিন্তু 2 প্রার্থী, বিএনপি মনোনীত প্রার্থী যিনি রয়েছেন আমিনুল হক, তিনি পল্লবীতে প্রচারণা চালাচ্ছেন এবং ঢাকার কালশি রোডের অপর প্রান্তে ঢাকা 16 আসনের জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল বাতেন, তিনিও একই সাথে প্রচারণা চালাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে আমরা আমিনুল হকের সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে তিনি তার যত নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে কোনো উস্কানিতে পা না দিতে তিনি নির্দেশ দিয়েছেন এবং একই সাথে তার নেতাকর্মীরা যেন কোনো ধরনের বাকবিতণ্ডায় না জড়ায়, কোনো প্রতিপক্ষের সাথে ঝামেলায় না জড়ায়, সেটিও তিনি নির্দেশ দিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে তিনি অন্য যে প্রার্থী রয়েছেন, জামায়াত প্রার্থী রয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তিনি স্থানীয় যারা ভোটার রয়েছে তাদেরকে অর্থ দিয়েছেন, এরকম অভিযোগ তিনি এনেছেন এবং সেই অভিযোগটি তিনি বিএনপির যারা কেন্দ্রীয় কমিটি রয়েছে তাদের কাছে পাঠাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে আপনি দেখতেই পাচ্ছেন যে আমিনুল হক তিনি পল্লবীর বিভিন্ন এলাকায় এই এলাকায় হাঁটছেন এবং এলাকার মানুষের কাছে বিএনপির যে 31 দফা রয়েছে সেই দফাগুলো পৌঁছে দিচ্ছেন। সেই দফার যে তারা ক্ষমতায় আসলে সেই 31 দফা বাস্তবায়ন করবেন, এরকম প্রতিশ্রুতি আমিনুল হক তার ভোটারদেরকে দিচ্ছেন। তো পল্লবীর ঢাকা 16 আসনের মতো সারা ঢাকা শহর জুড়েই কিন্তু প্রচার প্রচারণা জমজমাটভাবেই চলছে। টিপু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। রাজধানীর মাইডাস সেন্টারে চলছে টিআইবির সংবাদ সম্মেলন, আমরা সরাসরি যাচ্ছি সেখানে।
উদ্দেশ্য ছিল ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয় সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশগুলো বিবেচনা ও জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিসমূহের সঙ্গে আলোচনা করা এবং গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলোর উপর একটি জাতীয় অবস্থান তৈরি করা। এই প্রক্রিয়ায় ৩৩টি রাজনৈতিক দলের সাথে ২ পর্বে মোট ৫২টি সংলাপ অধিবেশন অনুষ্ঠান করা হয়। প্রথম পর্যায়ে গঠিত ৬টি সংস্কার কমিশনের ৯২৬টি সুপারিশের মধ্যে ১৬৬টি সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করা হয় এবং পরবর্তীতে কিছু ভিন্নমত সহ ৮৪টি সংস্কার প্রস্তাবের ভিত্তিতে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করা হয় এবং এই ৮৪টির মধ্যে ৪৮টি ছিল সংবিধান সংস্কার সম্পর্কিত, যার মধ্যে ১৮টি প্রস্তাবে ভিন্নমত বা নোট অফ ডিসেন্ট রয়েছে। পরবর্তীতে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য একটি রাজনৈতিক ঐকমত্যের দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ তৈরি করা হয় এবং ২০২৫ সালের ১৭ অক্টোবর বিএনপি, জামায়াতে ইসলামী সহ ২৪টি রাজনৈতিক দল ও জোট এই জুলাই সনদে স্বাক্ষর করে। তবে রাজনৈতিক পাকিস্তানের বালুচিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযানে এখনও পর্যন্ত ১৪৫ জন নিহত হয়েছে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আইএসপিআর। গেল দুদিনের অভিযানে হয় এই হতাহত। সম্প্রতি প্রদেশটির ১২টি জেলায় একযোগে হামলা হয়, যাতে প্রাণ যায় নিরাপত্তা বাহিনীর ১৭ সদস্য সহ ৩১ জনের। বিদ্রোহী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করে। এই ঘটনার পরপরই বিশেষ অভিযান শুরু করে পাকিস্তানের সামরিক বাহিনী। কোয়েটা, গোয়াদর, মাস্টাং এবং নাশকি জেলায় এই অভিযান চালানো হয়। সামরিক বাহিনী নিশ্চিত করেছে বিচ্ছিন্নতাবাদীদের বেশ কয়েকটি ঘাঁটি ধ্বংস করা হয়েছে অভিযানে। পাশাপাশি সন্দেহভাজন ১৮ সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। দর্শক, এই ছিল যমুনা নিউজে।